যে এই যে আমাদের ধরুন আইপিসি সিআরপিসি ছিল বা আজকে যখন বিএনএসএস হয়েছে, সেখানে বিএনএস গিয়ে তো মেন্টাল ক্রুয়েলটি একটা বড় জায়গা পেয়েছে, যার জন্য এই বিএনএস 86টা করা হয়েছে। তাহলে এই বৈবাহিক জীবনে যে মানসিক নির্যাতন, এর ভিত্তিতে যে ডিভোর্স হতে পারে, সেটা ফাইল করার ক্ষেত্রে পুরুষ মানুষের ক্ষেত্রে কি নিয়ম হতে পারে, মানে পুরুষ মানুষ কিভাবে এই জায়গাটা করতে পারে? প্রথমে একটা কথা বলি যে অনেক মানুষ আমাদের এসে জিজ্ঞাসা করেন যে পুরুষ মানুষ যদি আগে ডিভোর্স ফাইল করেন তাহলে কি মেয়েটি কোনো এক্সট্রা অ্যাডভান্টেজ পায়, অথবা অনেকে এসে আমাদের বলেন না আমি চুপ করে বসে থাকতে চাই, আমি নিজে থেকে কোনো পদক্ষেপ নেব না। যদিও আমরা তাদের বলি যে দেখুন জীবনের সময় খুব কম, আমাদের জীবনটাও ক্ষণস্থায়ী, হাতে সময়ও কম, কাজে আপনি আগে কেন একটা ডিভোর্সের মামলা করছেন না? কারণটা বলে দিই, অনেক সময় আমরা মনে করি যদি পারিবারিক দিক থেকে গন্ডগোল চূড়ান্ত পর্যায়ে পৌঁছয় এবং তখন আমরা যদি আগে একটা ডিভোর্সের মামলা ফাইল করি, তারপরে যদি ওই ডিভোর্সের নোটিশ পেয়ে ওয়াইফ তিনি একটা 498 মানে বর্তমান যে নতুন আইনে, সেই আইনে যে বধূ নির্যাতনের মামলা বা ডোমেস্টিক ভায়োলেন্স অ্যাক্ট এ ধরনের মামলা করেন, আমরা বলি সেটা কিন্তু আফটার থট হবে। অর্থাৎ যদি প্রথমে ডিভোর্স মামলা করার সুযোগ থাকে তাহলে অবশ্যই করা উচিত। আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে হ্যাঁ নিশ্চয়ই আমরা এটাকে ক্রুয়েলটি, আপনারা তো জানেন যে ডিভোর্সের কতগুলি গ্রাউন্ড থাকতে হয়, গ্রাউন্ড ছাড়া কিন্তু ডিভোর্স আপনি করতে পারবেন না। অর্থাৎ আপনার 5 বছর বাদে নিজের বউকে বা নিজের স্ত্রীকে পছন্দ হচ্ছে না, আপনি দৌড়লেন মামলা করবো, সেটা কিন্তু হবে না। কিছু গ্রাউন্ড চাই, সেই গ্রাউন্ডের মধ্যে আমরা যদি আনতে পারি মানসিক নির্যাতন তাহলে অবশ্যই মামলা ফাইল করা যাবে। দেখতে হবে ক্রুয়েলটি এই শব্দটা কতটা গভীর আপনার জীবনে, যদি গভীরতা থাকে তাহলে নিশ্চয়ই মামলা করা যাবে। এবং আমি মনে করি আপনি যদি এক কদম এগিয়ে মামলা করেন তাহলে বোধহয় আপনার কোনো ক্ষতি হবে না। আচ্ছা, এই ক্রুয়েলটিটাকে মানে ঠিক পুরুষ মানুষরা কিভাবে প্রমাণ করবে, এটা আমাকে একটু বলতে পারেন? সবচেয়ে বড় কথা হচ্ছে আমি বলছি এবং তার সঙ্গে আপনারা জানেন আমি বলছি মানে একজন পুরুষ মানুষ বলছেন তার উপরে নির্যাতন হয়েছে, তার মা বাবার উপরে নির্যাতন হয়েছে, যা তার উপরে নির্যাতনের সামিল, তার সঙ্গে আমরা সবসময়ই বলি তিনি যখন তার বক্তব্যটা রাখছেন সঙ্গে তার মা, তার বাবা বা তার কোনো বন্ধু যার কাছে তিনি মনের কথা ব্যক্ত করেছেন। দেখুন পুরুষ কাকে বলবে, পুরুষ চিৎকার করে তো বলতে পারে না ভাই আমি নির্যাতিত, ভাই আমি নির্যাতিত। সে বলবে তাকে যার উপর তার আস্থা আছে, হতে পারেন তিনি তার মা, বাবা অথবা কোনো বন্ধু, তাদের দিয়েও যদি একটা সাক্ষ্য দেওয়ানো যায় যে নির্যাতনের কথা আমাকে এসে বলতো, তাহলেও কিন্তু সেটা দাঁড়াতে পারে। দেখুন একটা কথা বলি, আমরা বিশ্বাস করি যে নির্যাতন সে পুরুষের উপরে নির্যাতনই হোক বা মহিলার উপরে নির্যাতনই হোক কখনো প্রকাশ্যে হয় না, 4 দেওয়ালের মধ্যে হয়। অনেক সময় আমরা মামলার ক্ষেত্রে আমরা কাজের যারা বাড়িতে কাজ করেন ডোমেস্টিক হেলথ, তাদের আমরা সাক্ষ্য করবার চেষ্টা করি, কারণ তারা ওই দরজা খুলে মানে ঘরের দরজা খুলে ঝাঁট দিতে দিতে অনেক সময় হয়তো শুনেছেন যে বৌদিমণি দাদার উপর অত্যাচার করছেন, তিনি হয়তো তার সাক্ষী। অর্থাৎ আমাদেরও খুঁজতে হবে কিছু সাক্ষ্য। তবে অনেকে আমাকে বলেন কোনো এভিডেন্স তো নেই, আমি বলি এভিডেন্স আপনাদের খোঁজার দরকার নেই। আপনি আপনার মাননীয় উকিলবাবুর সাথে কথা বলুন, তাকে কনভিন্স করুন যে আপনি নির্যাতিত, আপনি নিশ্চয়ই সুরাহা পাবেন, মামলা নিশ্চয়ই তৈরি করা যাবে। আমি বলছি না মিথ্যে অভিযোগ করবেন, আমি বলছি না আপনি মিথ্যে মামলা সাজান, কিন্তু আপনার কথার উপরে ভিত্তি করে নিশ্চয়ই আপনার উকিলবাবু এবং আপনার মতো সংস্থা যারা পুরুষের পাশে দাঁড়াচ্ছেন। দেখুন আমি একটা কথা প্রথমে বলি যে আমার কাছে কিন্তু মহিলা বনাম পুরুষ নয়, আমার কাছে মহিলা এবং পুরুষে কোনো বৈরিতা নেই। আমার কাছে যে বৈরিতাটা সেটা হলো আইন এবং বেআইনের, ন্যায় এবং অন্যায়ের। দেখুন বহু আগে যখন এই আইনগুলি তৈরি হয়েছিল যেখানে মহিলাদের সুরক্ষা দেবার কথা হয়েছে, তখন আমি বিশ্বাস করি প্রয়োজন ছিল আইনের। আর এখন হয়ে গেল মিসইউজ, অর্থাৎ অপব্যবহার, এবং অপব্যবহার এমন মাত্রায় যে একেবারে ত্রাহি ত্রাহি রব উঠেছে। আপনি নিজে বারবার তদবির করেছেন যে 498-এর পাশাপাশি যদি আর একটা ধারা আনা যায় 498B। আমি কিন্তু তখনও বলেছি যে ম্যাডাম আইন আনতে হবে, কিন্তু আইনের পাশাপাশি আইনের যারা প্রয়োগ করেন, আপনি নিশ্চয়ই আমাকে সুযোগ দেবেন আমি বলবো আইনের যারা প্রয়োগ করেন তারা কতটা সঠিক, সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে প্রয়োগ করেন, আমার এই প্রশ্ন।